মা, তুমি এসব কি ভুলভাল ফটো ফেসবুকে পোস্ট করছো বলো তো? ডিসগাস্টিং একেবারে। তুমি যখন সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারো না তাহলে ইউজ করো কেন? তার উপর তুমি আমার সব বান্ধবীদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছো। তুমি উল্টোপাল্টা ফটো পোস্ট করো বলে আমার বান্ধবীরা সবাই কিন্তু আমার উপর হাসাহাসি করে। এরকম করে বলার কি আছে শালিনী? গতকাল তুই যখন কলেজে যাচ্ছিলি তোকে কতবার করে বললাম যে আমি ফেসবুকটা খুলতে পারছি না, কিন্তু তুই তো আমাকে দেখিয়ে দিলি না কিছু। কালকে আমার একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল আর আমি তখন তোমাকে ফোন দেখাতে বসবো? অসহ্যকর একেবারে। বাগানে জুঁই ফুল ফুটেছে সেটা আবার ফেসবুকে পোস্ট করতে হবে? তোমাকে এই স্মার্টফোনটা কিনে দেওয়াটাই ভুল হয়ে গেছে। বৌদিকে কতবার করে বললাম যে তোমাকে ফোন কিনে দিতে হবে না, এই বুড়ি বয়সে এসব ভালো নয়। এভাবেই শালিনী তার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে। ঠিক তখনই চন্দনা দেবীর একমাত্র বৌমা সুস্মিতা সেখানে চলে আসে। তখন শাশুড়ি মায়ের প্রতি ননদের এরকম ব্যবহার দেখে সুস্মিতার খুবই খারাপ লাগে, কারণ সুস্মিতা তার শাশুড়ি মাকে খুবই ভালোবাসে আর সেই পরিবারে তার শাশুড়ি মায়ের একমাত্র প্রকৃত বান্ধবী ছিল তার বৌমা, কারণ সুস্মিতা সবসময় তার শাশুড়ি মাকে সাহায্য করে। কি হচ্ছে কি শালিনী? তুমি মায়ের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছো কেন? উনি যদি জুঁই ফুলের ফটো ফেসবুকে পোস্ট করে থাকে তাহলে খারাপ কিসের? ওনার ফেসবুক অ্যাকাউন্ট, উনি কি পোস্ট করবেন ওনার ব্যাপার। আর উনি যদি তোমার বান্ধবীদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েই থাকে তাহলে সেটা তো ভালো ব্যাপার। তোমার মা ধীরে ধীরে আপডেটেড হচ্ছে, তুমি সেটাকে প্রশংসা করতে শেখো। আমার মায়ের আপডেট হওয়ার দরকার নেই। আমার মা রান্নাঘরে রান্না করবে সেটাই মানায়। প্রত্যেকদিন সকাল থেকে রাত পর্যন্ত মা ফেসবুক খুলে বসে থাকে, তাই আমার খাওয়া দাওয়ার খুব অসুবিধা হচ্ছে। তুমি কিন্তু মাকে বেশি আশকারা দেবে না বলে দিচ্ছি। শালিনী, তুই আমাকে যা বলছিস বল, কিন্তু আমার বৌমাকে কিছু বলিস না। বাবা, বৌমা তোমার অন্তর প্রাণ। আমাকে যদি এরকম ভালোবাসতে তাহলে না হয় একটা কথা ছিল, সুতরাং সব ভালোবাসা পরের বাড়ির মেয়ের জন্য। এই বলে শালিনী তার বান্ধবীদের সঙ্গে দেখা করতে চলে যায়। অন্যদিকে সুস্মিতা তার শাশুড়ি মাকে ফোনে সমস্ত কিছু শেখাতে শুরু করে। সুস্মিতা তার শাশুড়ি মায়ের জন্য ভালো মন্দ রান্না করে, আবার তারা দুজনে মিলে বিকাল বেলা একসঙ্গে হাঁটতে বেরোয়। মাঝে মাঝে তারা দুজনে আবার রেস্টুরেন্টে খাবার খেতে যায়। তাদের এরকম বন্ধুত্ব দেখে শালিনী একেবারে জ্বলে পুড়ে ওঠে। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে। একদিন শালিনী ফোনে তার বন্ধুদের সঙ্গে গল্প করছে, এমন সময়, শালিনী, সেই কবে থেকে বলছি আমাকে কয়েকটা শাড়ি কিনে দে, আমার শাড়িগুলো সব পুরানো হয়ে গেছে। তুই তো আমাকে শপিং করাতে নিয়েই যাচ্ছিস না। এই তো কদিন আগে নিজের জন্য ভালো মন্দ শপিং করে নিয়ে আসলি, আর আমাকে নিয়ে কখনো বাইরেই বেরোস না। তোমাকে নিয়ে বাইরে বেরোতে আমার বয়েই গেছে, কারণ তোমার তো 18 মাসে বছর হয়। তোমার হাঁটুতে ব্যথা, তুমি হাঁটতে পারো না, আর আমি অনেক তাড়াতাড়ি হাঁটা চলা করি। তাছাড়া রাস্তায় বেরোলে তোমার গাড়ি ঘোড়ার ধোয়াতে অসুবিধা হয়, তাই তোমার মতো অসুস্থ রোগী মানুষকে নিয়ে আমি অন্তত শপিং করতে যেতে পারবো না। ক্ষমা করো মা, ক্ষমা করো। এই কথা বলে শালিনী আবার তার বন্ধুদের সঙ্গে গল্প করতে শুরু করে। অন্যদিকে চন্দনা দেবী চোখে জল ফেলতে ফেলতে তার মেয়ের ঘর থেকে বেরিয়ে যায়। সে নিজের ঘরে গিয়ে মন খারাপ করে বসে থাকে। ঠিক তখনই সুস্মিতা তার শাশুড়ি মায়ের জন্য গরম গরম বিরিয়ানি রান্না করে নিয়ে আসে। মা, আপনি মটন বিরিয়ানি খেতে ভালোবাসেন তাই না? কারণ সেদিনকে আমি আপনার আর বাবার বিয়ের সময়কার মেনু খুঁজে পেয়েছিলাম, সেখানে মটন আওয়াধি বিরিয়ানির কথা লেখা ছিল। আমি আপনার জন্য সেই বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছি। এবার আপনি খেয়ে বলুন কেমন হয়েছে। বৌমা, তুমি আমার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছো? সত্যি, ঈশ্বর তোমাকে অনেক আশীর্বাদ করুক। আমি 50 বছর এই বাড়িতে সংসার করছি, কেউ আজ পর্যন্ত আমাকে কিছু রান্না করে খাওয়ায়নি, কিন্তু আজকে তুমি আমার জন্য বিরিয়ানি রান্না করেছো। এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। ঠিক আছে মা, আপনি খেয়ে নিন, তারপর আমি কিন্তু ক্যাব বুক করব। আমরা দুজনে মিলে আজকে শপিং করতে যাব। আজকে আমি আপনাকে শপিং করিয়ে দেব। আপনার স্বামী, ছেলে, মেয়ে কারোর কোনো দরকার পড়বে না, কারণ আপনার কাছে আপনার বৌমা আছে। এই কথা শুনে চন্দনা দেবী খুবই খুশি হয়। কিছুক্ষণের মধ্যেই তারা বিরিয়ানি খাওয়ার পর ক্যাবে করে শপিং করতে বেরিয়ে পড়ে। শপিং মলে গিয়ে সুস্মিতা তার শাশুড়ি মাকে সুন্দর সুন্দর শাড়ি, জামা কাপড়, কসমেটিক্স ইত্যাদি কিনে দেয়। কেনাকাটা করার পর তারা দুজনে শপিং মলে দাঁড়িয়ে খুব সুন্দর সুন্দর ফটো তোলে। অন্যদিকে এতক্ষণে শালিনীর খিদে পেয়ে যায়, তাই সে সারা বাড়িতে মা এবং বৌদিকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পায় না। এমন সময় হঠাৎ করে শালিনী ফেসবুক খুলে দেখে তার মা বৌদির সঙ্গে শপিং মলে ঘুরতে গিয়ে ফটো আপলোড করেছে।
কি সাংঘাতিক বাবারি বাবা, আমার মা বৌদির পাল্লাই পড়ে একেবারে চালচলন বদলে ফেলেছে। সবকিছু হয়েছে ওই বদমাইশ বৌদির জন্য। আমার মাকে আমার থেকে দূরে নিয়ে চলে যাওয়ার ধান্দা। মা আবার ফটোতে ক্যাপশন দিয়েছে, উইথ মাই বেস্ট ফ্রেন্ড বৌমা। যত সব নাটক দেখলে গা পিত্তি জ্বলে যায়। এভাবেই দেখতে দেখতে প্রায় 2-1 ঘন্টা কেটে যায়। এরই মধ্যে চন্দনা দেবী এবং তার বৌমা যখন বাড়িতে ফিরে আসে, তখনই শালিনী তাদের সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয়। একদম উল্টোপাল্টা কথা বলবি না শালিনী। রান্নাঘরে বিরিয়ানি ঢাকা দিয়ে রাখা ছিল। তোর যখন এতই খিদে পেয়েছিল, তাহলে তুই বিরিয়ানি খাসনি কেন? আমার বিরিয়ানি খেতে ইচ্ছা হয়নি, তাই আমি খাইনি। আর দাদা আর বাবা কখন অফিস থেকে চলে এসেছে বলো তো? তোমার সেদিকে কোনো চিন্তাই নেই। তুমি তোমার বৌমার সঙ্গে উড়ে উড়ে ঘুরে বেড়াচ্ছ। সত্যি চন্দনা, তোমার কাছ থেকে এটা আশা করা যায় না। তুমি তোমার বৌমার পাল্লাই পরে মডার্ন হয়েছো, স্মার্টফোন ব্যবহার করছো, সোশ্যাল মিডিয়া ইউজ করছো, বন্ধু বান্ধব পাতিয়েছো, সব আমি মেনে নিয়েছি। কিন্তু তুমি এখন তোমার ছেলের বউয়ের সাথে কচি হয়ে সিং ভেঙে বাছুরের দলে ঢুকে সারাদিন বাইরে ঘুরে বেড়াবে, এটা তো ভালো দেখায় না। কেননা তোমার একটা বড় মেয়ে আছে, তার বিয়ে দিতে হবে। তুমি সেই ব্যাপারে ভেবে দেখেছো? না না বাপি, মা তো এই ব্যাপারে কিছু ভেবেই দেখেনি। তা না হলে এরকম করতে পারতো না। আর তুমি শুধু মাকে বকা দিও না, তোমার ছেলের বউকেও বকা দাও। এই শুনে সুজিত বাবু তখনই তার স্ত্রীকে এবং বৌমাকে বকাবকি করতে শুরু করে। একজন মহিলা অনেকগুলো বছর ধরে আপনাদের সংসারের দায়িত্ব পালন করে এসেছে, সুতরাং তার নিজের কোনো ইচ্ছা থাকতে পারে না। উনি যদি শপিং মলে শপিং করতে গিয়েই থাকেন, তাতে খারাপ কিসের আছে? আর আমি আমার শাশুড়ি মায়ের জন্য যা যা করেছি ঠিক করেছি, এগুলো আপনাদের তো করা উচিত ছিল। আর হ্যাঁ, ওনাকে একজন মানুষের মতো ট্রিট করতে শিখুন। বৌমা ছেড়ে দাও, তুমি সারাদিন আমার সঙ্গে অনেক ঘোরাফেরা করেছো, তাই তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও। আমি সবাইকে রান্না বান্না করে দিচ্ছি। ও বাবা, তোমরা নিজেরা ভালো মন্দ রেস্টুরেন্ট থেকে খেয়ে এসেছো, আর এখন আবার আমাদের জন্য রান্না করবে? আমি ভাবলাম আমাদের জন্য হয়তো বাইরে থেকে খাবার নিয়ে এসেছো। এরকম কথা শুনে সুস্মিতার খুবই রাগ হয়। তাই সুস্মিতা তখনই সবার জন্য বাইরের রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে দেয়। তাই চন্দনা দেবীকে আর সেদিনকার মতো রান্না বান্না করতে হয় না। এভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন চন্দনা দেবীর বাড়িতে বেশ কয়েকজন আত্মীয় স্বজন ঘুরতে আসে। এখনকার দিনে দেখা যায় না যে বৌমা শাশুড়ি মায়ের বন্ধুত্ব হয়েছে, কিন্তু আমার বৌমা সত্যি আমার প্রকৃত বান্ধবী। কারণ আমার বৌমা এই বাড়িতে আসার পর আমি অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু শিখতে পেরেছি। সবচেয়ে ভালো শিখেছি ফোন ব্যবহার করা। চন্দনা, তুই একদম ঠিকই বলেছিস। কারণ তুই যখন আমাদেরকে ভিডিও কল করিস আর ফেসবুকে ফটো আপলোড করিস, তখন কিন্তু আমরা খুবই খুশি হই। আমি তো ভাবতেই পারি না যে তুই আমাদেরকে ভিডিও কল করবি, কারণ আগে তো তুই কিছুই পারতিস না। দিনের পর দিন চন্দনা দেবী অনেক বেশি আপডেটেড হতে থাকে। এখন সে খুব সুন্দর করে সাজগোজ করে, সুন্দর সুন্দর শাড়ি পরে, এমনকি সে নিজেই নিজের মেকআপ করে। তাকে এরকম পরিপাটি থাকতে দেখে তার বান্ধবীরাও খুবই খুশি হয়। একদিন, মা, আমার ফোন থেকে না 1000 টাকা কিছুতেই ট্রান্সফার হচ্ছে না, মনে হচ্ছে সমস্যা হচ্ছে। তাই আপনি আমার ফোনে একটু 1000 টাকা পাঠাবেন? আমি দেখতে চাই যে সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ বৌমা, কোনো অসুবিধা নেই। এই নাও আমার ফোন, তুমি তোমার ইচ্ছা মতো 1000 টাকা পাঠিয়ে নাও। কারণ আমার চোখটা একটু সমস্যা হচ্ছে, তাই টাকা পাঠাতে গিয়ে যদি কোনো ভুল হয়ে যায় তখন অসুবিধা হবে। এই শুনে সুস্মিতা তার শাশুড়ি মায়ের হাত থেকে ফোন নিয়ে নেয়, আর সে নিজের অ্যাকাউন্টে শাশুড়ি মায়ের অ্যাকাউন্ট থেকে 1000 টাকা পাঠিয়ে নেয়। এভাবে দেখতে দেখতে কয়েক ঘন্টা কেটে যায়। কিন্তু হঠাৎ করে চন্দনা দেবী ভীষণ জোরে চিৎকার চেঁচিমেচি করতে শুরু করে, কারণ তার অ্যাকাউন্ট থেকে 1 লক্ষ টাকা গায়েব হয়ে যায়। আর সেই টাকাটা একটা অজানা অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। বৌমা, আমি তোমাকে এত বিশ্বাস করে আমার ফোন দিলাম যাতে তুমি 1000 টাকা নিতে পারো, কিন্তু তুমি আমার অ্যাকাউন্ট থেকে 1 লক্ষ টাকা ট্রান্সফার করিয়ে নিয়েছো। তাও আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করোনি? আমি এখন ভালোই বুঝতে পারছি যে তুমি আমার বান্ধবী সেজে আসলে আমার কাছ থেকে টাকা নিতে চেয়েছিলে। সব বৌমা সমান হয়, কোনো বৌমা ভালো নয়। আর বৌমা শাশুড়ি মায়ের কখনো বন্ধুত্ব হতে পারে না। আমার মেয়ে এতদিন ঠিক কথাই বলতো। মা, আপনি আমাকে ভুল ভাবছেন। আমি আপনার অ্যাকাউন্ট থেকে 1000 টাকা ছাড়া অন্য কোনো টাকা নিইনি। এটা তো একটা অজানা অ্যাকাউন্ট। আপনি কি করে ভাবছেন যে এই টাকাটা আমি নিয়েছি?
দেখো মা, তুমি যাকে বিশ্বাস করেছিলে সে তোমাকে মিথ্যা কথা বলছে। আসলে বৌদি অন্য একটা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করিয়েছে, যাতে বৌদির নামটা এসবের মাঝখানে না জড়ায়। এসব চালাকি আমি বুঝতে পারি। আমার মা পুরানো যুগের ব্যাকডেটেড হতে পারে, কিন্তু আমি নই, বুঝেছো? এরকম কথা শুনে সুস্মিতা খুবই রেগে যায়, আর সে তখনই তার একজন বন্ধু প্রীতমকে ফোন করে। প্রীতম ব্যাংকে চাকরি করে, তাই সুস্মিতা প্রীতমকে ফোন করে সব ঘটনা জানালে প্রীতম তখনই তাদের বাড়িতে আসে। সুস্মিতা, তুই একদম চিন্তা করিস না, আমি এখনই খুঁজে বার করে দেবো যে 1 লক্ষ টাকা কার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে, তারপরেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। প্রীতমের কথা শুনে শালিনী খুবই ভয় পেয়ে যায়। আসলে কিছুক্ষণ আগে শালিনী লুকিয়ে লুকিয়ে তার মায়ের ফোনটা নিজের ঘরে নিয়ে চলে যায়, আর সে ইচ্ছা করে তার বৌদিকে ফাঁসানোর জন্য মায়ের অ্যাকাউন্ট থেকে 1 লক্ষ টাকা তার বন্ধুর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। পরে শালিনী সেই 1 লক্ষ টাকা থেকে কিছু টাকা তার বন্ধুকে দিয়ে পুরো টাকাটাই নিজে নিয়ে নেয়। কাকিমা, আপনার 1 লক্ষ টাকা সেভি নামে একটা ছেলের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। তার বাড়ির ঠিকানার, ব্যাংকের ডিটেলস, ফোন নাম্বার আমি সবকিছু বার করে ফেলেছি। এই বলে প্রীতম যখন সেভিকে ফোন করে, তখন সেভি আর কিছুতেই মিথ্যা কথা বলতে পারে না। আই এম ভেরি সরি কাকিমা, আপনার মেয়ে শালিনী আমাকে টাকাটা পাঠিয়েছিল যাতে ওর বৌদির সাথে আপনার বন্ধুত্ব ভাঙতে পারি, আর আমি সব টাকা আপনার মেয়েকে পাঠিয়ে দিয়েছি। তাই আপনি আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন, আমি এসবের মাঝখানে আর ফাঁসতে চাই না। মা, বিশ্বাস করো, ও মিথ্যা কথা বলছে। আমি ওকে চিনি না। তুমি আমাকে বিশ্বাস করবে না মা? যা করেছে বৌদি করেছে, আমি কিছু করিনি। এগুলো সব বৌদির প্ল্যান। একদম মিথ্যা কথা বলবি না, কারণ আমি ভালো করেই জানি যে সেভি নামের তোর একটা ভালো বন্ধু আছে। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার মেয়ের পাল্লায় পড়ে তোমাকে ভুল ভেবেছি, তোমাকে আমি সন্দেহ করেছি, কত খারাপ কথা বলেও ফেলেছি, কিন্তু আমি আর কখনো তোমার সঙ্গে এরকম ব্যবহার করব না। ঠিক আছে মা, কোনো ব্যাপার নয়। আপনি তো আমার বন্ধুর মতো, বন্ধুদের মধ্যে এরকম ঝামেলা হতেই পারে, তা না হলে বন্ধুত্ব পাকা হয় না। কি শালিনী, তাই তো? সেদিনের পর থেকে চন্দনা দেবী তার বৌমাকে কখনো সন্দেহ করে না, কিন্তু শালিনী নিজের মায়ের বিশ্বাস হারিয়ে ফেলে। আর সময়ের সঙ্গে সঙ্গে চন্দনা দেবী এবং সুস্মিতা আরো ভালো বান্ধবী হয়ে ওঠে। সীতা কলকাতা শহরে একটি সরকারি স্কুলে শিক্ষিকা হিসেবে কাজ করে। সে খুবই মেধাবী হওয়ায় তার শিক্ষকতা নিঃসন্দেহে সকল ছাত্রছাত্রীদের মন কেড়ে নেয়। সীতা অত্যন্ত কর্মদক্ষ এবং শক্ত প্রকৃতির মেয়ে ছিল, কিন্তু তার দোষ একটাই ছিল, সে বিরিয়ানি খেতে ভীষণ পরিমাণে ভালোবাসত। একদিন ক্লাসের মধ্যে সে খাদ্য এবং পুষ্টি বিষয়ের পাঠ পড়াতে আসে। স্টুডেন্ট, আজকে আমি তোমাদের একটা বিশেষ খাবারের উপকারিতা আর অপকারিতা পড়াবো। সবাই খাতা খুলে নোট ডাউন করে নাও, কেমন? ওকে ম্যাডাম। আমাদের আজকালকার দিনে সকলের সবথেকে প্রিয় খাবার হলো বিরিয়ানি। বিরিয়ানির মতো সুস্বাদু কোনো খাবার হতে পারে না। এই বিরিয়ানির অনেক গুণ, খেলে পেট ভরে, মনও ভরে যায়। নরম আলু আর মাংস যখন মুখে পড়ে গলে যায়, আর তার সাথে বিরিয়ানির গন্ধ মিশে গেলে মন পুরো খুশি খুশি হয়ে যায়। আর বিরিয়ানির কোনো অপকারিতা আমার চোখেই পড়ে না। বিরিয়ানি সম্পর্কে সীতার বর্ণনা শুনে ছাত্রছাত্রীরা অবাক হয়ে যায়। তারা এর আগে কোনোদিনও খাদ্য এবং পুষ্টির ক্লাসে বিরিয়ানির বর্ণনা শোনেনি। সীতার কথা শুনে ক্লাসের সবথেকে ভালো স্টুডেন্ট, অর্থাৎ যে সবসময় প্রথম হয়, রাজ উঠে দাঁড়ায়। কি হলো রাজ, তুমি উঠে দাঁড়ালে কেন? তোমার কি বিরিয়ানির কথা শুনতে ভালো লাগছে না, নাকি কোনো প্রশ্ন করতে চাও? না ম্যাডাম, আসলে মা বাবা সবসময় বলে বেশি বিরিয়ানি খাওয়া শরীরের পক্ষে ভালো না, আর আপনি বলছেন বিরিয়ানি খাওয়ার নাকি কোনো অপকারিতা নেই, তাহলে আমরা কোন কথা মানবো? যত সব বাজে কথা, আমি তো রোজই বিরিয়ানি খাই। কোথায়, আমার তো কিছু হয়নি। সুতরাং বিরিয়ানি খাওয়া মোটেই খারাপ কিছু নয়। কথা বলতে বলতে সীতার ফোনে একটা ফোন আসে। সীতা সঙ্গে সঙ্গে তার ফোনটা রিসিভ করে। ম্যাডাম, আপনার বিরিয়ানি চলে এসেছে। আমি নিত্যানন্দ স্কুলের সামনের লোকেশনে দাঁড়িয়ে আছি। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। সীতা বিরিয়ানির কথা শুনে ভীষণ খুশি হয়ে যায় এবং ক্লাস থেকে বেরিয়ে সে সোজা বিরিয়ানি আনতে চলে যায়। ডেলিভারি বয় সীতাকে বিরিয়ানি দিয়ে চলে যায়। সীতা মনের সুখে স্টাফ রুমে বিরিয়ানি নিয়ে গিয়ে খাওয়া শুরু করে। তাকে বিরিয়ানি খেতে দেখে সীতার বান্ধবী আশা বলে, আস্তে আস্তে, একটু আস্তে বিরিয়ানি খা, গলায় আটকে যাবে তো। তোর বিরিয়ানি কেউ খেয়ে নেবে না, তাই একটু ধীরে বিরিয়ানি খা। না রে,
আমার দ্বারা আস্তে বিরিয়ানি খাওয়া হয় না, তার উপর মাটন বিরিয়ানি। তুই যে কিভাবে বিরিয়ানি না খেয়ে থাকতে পারিস আমি তো বুঝতেই পারি না। এই বলে সীতা আবার বিরিয়ানি খাওয়া শুরু করে দেয়। সে প্রায় প্রতিদিন স্কুলে বিরিয়ানি অর্ডার করে খেত। তার বিরিয়ানি ছাড়া অন্য কিছুর প্রতি মন বসতো না। এরকম ভাবেই সময় অতিবাহিত হতে থাকে। স্কুলে বার্ষিকী পরীক্ষার সময় চলে আসে এবং পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করার দায়িত্ব সীতার কাঁধেই পড়ে। সে সুন্দর করে পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করে এবং পরীক্ষার দিন প্রশ্নপত্র নিয়ে স্কুলে উপস্থিত হয়। এই বছর আমি যা প্রশ্ন সেট করেছি ছাত্রছাত্রীরা খুব মজা পাবে, ওদের পাশ করতেও কোনো অসুবিধা হবে না। এই বলে পরীক্ষার সময় সীতা সমস্ত ছাত্রছাত্রীদেরকে একটা করে প্রশ্নপত্র দিয়ে দেয়। সকলে প্রশ্নপত্র খুলে অবাক হয়ে যায়। তারা কোন প্রশ্নের উত্তর কি দেবে কিছুই বুঝে উঠতে পারে না, কারণ কোনো প্রশ্নই তাদের পড়ার বই থেকে ছিল না। সব প্রশ্নই শুধু বিরিয়ানির উপরে করা হয়েছিল। রাজ এরকম প্রশ্ন দেখে খুবই রেগে যায়। বিরিয়ানি কাকে বলে? প্রশ্নের মান 1। বিরিয়ানি বানানোর পদ্ধতি উল্লেখ করো। 5 নম্বর, মটন বিরিয়ানি বানানোর পদ্ধতি আর চিকেন বিরিয়ানি বানানোর পদ্ধতি কি এক? আর এই 2 ধরনের বিরিয়ানির মধ্যে 10টি পার্থক্য নির্দেশ করো। প্রশ্নের মান 10। এসব কি প্রশ্ন? হ্যাঁ, জীবন বিজ্ঞান পরীক্ষায় এর থেকে ভালো আর কি প্রশ্ন হতে পারে? চুপচাপ বসে মন দিয়ে উত্তর লেখো, এর থেকে সোজা আর প্রশ্ন হয় না। সকল ছাত্রছাত্রীরা তাদের ম্যাডামের উপর ভীষণ পরিমাণে ক্ষেপে যায়। তারা পরীক্ষা না দিয়ে শ্রেণীকক্ষে চিৎকার করা শুরু করে দেয়। সীতা কিছুতেই তাদের থামাতে পারে না। তারা সকলে পরীক্ষা দেবে না বলে সিদ্ধান্ত নেয়। এই দেখে সীতা খুবই ভয় পেয়ে যায়। এই সবাই হেড মিস্ট্রেসের অফিসে চল, আমরা এই প্রশ্নপত্রটা ওনাকে দেখাবো। এই রকম বিরিয়ানি পাগল স্কুল টিচার দেখলে ওনার মাথাও পাগল হয়ে যাবে। চল চল, এক্ষুনি চল, আমরা ফেল করলে দায়িত্ব ওনার। চল এখনই। এই বলে রাজ সকলকে হেডমিস্ট্রেস সঙ্গীতা ম্যাডামের ঘরে নিয়ে যায়। সে পরীক্ষার সময় সকল ছাত্রছাত্রীকে তার রুমে জড়ো হতে দেখে খুবই অবাক হয়। সীতাও ভয়ে ভয়ে তাদের পেছন পেছন যায়। কি ব্যাপার, তোমরা সবাই এখানে আমার অফিসে এসেছো কেন? পরীক্ষা তো অনেকক্ষণ হলো শুরু হয়েছে, তোমরা পরীক্ষা দিচ্ছ না? কি করে পরীক্ষা দেবো মিস? দেখুন প্রশ্নের অবস্থা। সীতা ম্যাম আমাদের জন্য এই প্রশ্ন তৈরি করেছে। এই রকম প্রশ্নের উত্তর লেখা যায়? আপনিই বলুন। কিসব বলছো? নাকি পড়াশোনা করনি বলে বিনা পরীক্ষায় পাশ করে যাওয়ার স্বপ্ন দেখছো? আপনি আগে প্রশ্নগুলো পড়ুন মিস, তারপর বলবেন আমরা ঠিক বলেছি না ভুল বলেছি। প্লিজ দয়া করে একবার প্রশ্নগুলো পড়ুন। সঙ্গীতা ম্যাডাম সীতার তৈরি করা প্রশ্নগুলো পড়ে। এরকম বিরিয়ানির প্রশ্ন দেখে সঙ্গীতা ম্যাডাম বুঝতে পারে না সীতাকে কি বলবে। এই দিকে পরীক্ষার সময়ও পার হয়ে যেতে থাকে। এত কম সময়ের মধ্যে কিভাবে নতুন প্রশ্ন তৈরি হবে এই নিয়ে সঙ্গীতা ম্যাডামের খুবই চিন্তা শুরু হয়। তুমি কি পাগল সীতা? আমরা সবাই জানি তুমি বিরিয়ানি খেতে ভালোবাসো, কিন্তু তাই বলে তুমি বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করে দেবে? ক্লাস 9-এ জীবন বিজ্ঞান পরীক্ষায় এরকম প্রশ্ন? আমি স্কুল এডুকেশনকে কি উত্তর দেব? আমি কিছুতেই বুঝতে পারছি না ম্যাডাম, এই প্রশ্নে কি এমন ক্ষতি আছে? তোমায় বুঝতে হবে না, আমি এক্ষুনি তোমাকে 1 উইকের জন্য সাসপেন্ড করে দিলাম। তুমি বেরিয়ে যাও স্কুল থেকে। 1 উইক বাড়িতে বসে 2 বেলা করে বিরিয়ানি খাও। সঙ্গীতা ম্যাডাম কোনো উপায় না পেয়ে হায়ার অথরিটির সঙ্গে কথা বলে এবং তাদের পরামর্শ অনুযায়ী সকল ছাত্রছাত্রীদের পাশ করিয়ে দেওয়া হয়। এইভাবে ক্লাস 9-এর সমস্ত ছাত্রছাত্রীরা বিনা পরীক্ষায় পাশ করে যায়। এই ঘটনার ফলে সীতা 7 দিনের জন্য স্কুল থেকে সাসপেন্ডেড হয়ে যায়। যাক, ভালোই হয়েছে। আমি এবার মনের সুখে বাড়ি বসে বিরিয়ানি খাবো। আমি ভালোই প্রশ্ন করেছিলাম, ওরা উত্তর দিতে না পারলে আমার কি দোষ? এমনিতেও ছুটি পাই না, এখন ছুটিটা ভালো করে এনজয় করি। এইভাবে সীতা বাড়িতে প্রায় রোজ অর্ডার করে বিরিয়ানি খেতে শুরু করে। বিরিয়ানি খেতে খেতে এভাবেই তার সাসপেনশনের 7 দিন কেটে যায়। সীতা আবার স্কুলে জয়েন করে, কিন্তু তার বিরিয়ানির প্রতি ভালোবাসা আর কিছুতেই কমে না। একদিন সীতা বিরিয়ানি খাচ্ছে এমন সময়, ম্যাডাম আমি আপনার থেকে বয়সে ছোট, তবু আপনাকে একটা কথা বলছি, কিছু মনে করবেন না। এইভাবে যদি আপনি বিরিয়ানি খেতে থাকেন তাহলে কিন্তু আপনি মারাত্মক বিপদে পড়বেন। কোনো জিনিস কিন্তু অতিরিক্ত ভালো না। এই তুমি এত বড় বড় কথা আমাকে বলো না। ক্লাস 9-এ বিনা পরীক্ষায় পাশ করে গেছো, আর কি চাও তুমি? তুমিও সেই আনন্দে বিরিয়ানি খাও, দেখবে আর এসব বলতে ইচ্ছা করবে না। আমার কোনো দরকার নেই, আপনিই বিরিয়ানি খান।
এইভাবে প্রায় কিছুদিন কাটে। একদিন রাজ স্কুলের ক্যান্টিনে টিফিন টাইমে লাঞ্চ করতে যায়। সেখানে সে তার বন্ধু নীলকে কথা বলতে শোনে। নীল তার একটা বন্ধুকে চুপি চুপি কি যেন একটা বলছে। আরে কিরকম বুদ্ধি লাগিয়ে ক্লাস 9 এর পরীক্ষাটা ক্যান্সেল করিয়ে দিলাম বল। বিনা পরীক্ষায় পাস করে 10-এ উঠে গেলাম, কোনো পরীক্ষা দিতে হলো না। রাজ তাদের কথা শুনে ভীষণ অবাক হয়ে যায়। সে নীলের কোনো কথাই বুঝতে পারে না। সে নীলকে আরো বলতে শোনে। তুই তো ভালো করেই জানিস আমার বাবার কাছে প্রচুর টাকা, আর বাবা টাকা দিয়ে কিনা করতে পারে, তাই আমার বাবা আমায় পাস করানোর জন্য একটা ফোন দিয়ে এসেছিল। নীল ক্লাসের সব থেকে বাজে ছাত্র ছিল। সে কিছুতেই পড়াশোনা করতে চাইতো না। সারা বছর কোনো রকম পড়াশোনা না করায় এবং ক্লাস 9 এর বার্ষিক পরীক্ষার দিন ঘোষণা হওয়ায় সে খুবই চিন্তায় পড়ে যায়। নীল বাড়ি গিয়ে তার বাবা চন্দন বাবুর সঙ্গে এই ব্যাপারে কথা বলে। বাবা, আমি সারা বছর কিছু পড়িনি বাবা, তুমি যে করে হোক আমায় পাস করানোর ব্যবস্থা করো, তা না হলে আমি ক্লাস 10-এ উঠতে পারবো না, কিছু একটা ব্যবস্থা করো। ঠিক আছে, তুই কাঁদিস না, এটা তো স্কুলের পরীক্ষা। হ্যাঁ, আমাদের বিরিয়ানি পাগল সীতা ম্যাডাম এই পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবে, তুমি চাইলে ওনার সাথেও কথা বলতে পারো। চন্দনবাবু পরীক্ষার এক সপ্তাহ আগে সীতার বাড়িতে যায়। সে তার ছেলে নীলকেও সঙ্গে করে নিয়ে আসে। সীতা সেই সময় স্কুলে যাবে বলে তৈরি হচ্ছিল। সেই সময় নীল এবং তার বাবাকে দেখে সীতা অবাক হয়ে যায়। এ কি, আপনারা এখন আমার বাড়িতে কি করছেন? আর নীল, এখন তো স্কুলে যাওয়ার সময়, তুমি স্কুলে যাওনি? অবশ্য স্কুলে গিয়েই বা করবে কি, সারা বছর তো পড়াশোনা করো না। সেই জন্যই তো আপনার কাছে ওকে নিয়ে এসেছি ম্যাডাম, আপনি ওকে একবার পাস করিয়ে দিন, পরের বার থেকে মন দিয়ে পড়াশোনা করবে। আমি কিভাবে আপনার ছেলেকে পাশ করাবো? আমার পক্ষে সম্ভব নয়। সব সম্ভব। আপনি এমন ভাবে প্রশ্নপত্র সেট করবেন যাতে স্কুল কর্তৃপক্ষ পরীক্ষাটাই ক্যান্সেল করে দেয়, আর ছাত্ররা যাতে বিনা পরীক্ষায় পাস করে যায়। ক্লাস 9-এ যদি একটা পরীক্ষা ভাবে ক্যান্সেল করানো যায়, তাহলে স্কুল কর্তৃপক্ষ বাকি পরীক্ষাতেও সবাইকে পাস করিয়ে দেবে। আপনি কি পাগল নাকি মশাই? আমার চাকরি চলে যাবে যদি জানাজানি হয়ে যায়। কোনো চাকরি যাবে না। আমি শুনেছি আপনি নাকি বিরিয়ানি খেতে খুব ভালোবাসেন। আপনি যদি আমার হয়ে কাজ করে দেন, তাহলে আমি আপনাকে কলকাতার সব দোকানের বিরিয়ানি খাওয়াবো, আর অনেক অনেক টাকাও দেবো। বিরিয়ানি খাওয়ার কথা শুনে সীতা চুপ করে থাকে। তার মুখ দিয়ে আর কোনো কথা বেরোয় না। সে চন্দন বাবুকে নাও করতে পারে না। সে বিরিয়ানি খেতে রাজি হয়ে যায় এবং ইচ্ছা করে বিরিয়ানির বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্নপত্র সেট করে। রাজ নীলের মুখে এই ঘটনা শুনে অবাক হয়ে যায়। নীল, আমি সব কথা শুনে নিয়েছি। তোরা এরকম অসৎ উপায়ে পরীক্ষা ক্যান্সেল করিয়েছিলি, আর তোর মতো এমন অসৎ ছেলের জন্য আমরা সারা বছর যারা খেটে খেটে পড়াশোনা করি তারাই পরীক্ষা দিতে পারলাম না। বেশি ফালতু কথা বলিস না, ফ্রি ফান্ডে পাস করেছিস, মজাই থাক, আর আমায়ও মজাই থাকতে দে। কাউকে যদি কিছু বলেছিস তাহলে কিন্তু স্কুলের বাইরে থেকে তোকে মজা দেখিয়ে দেবো বলে দিলাম। রাজ নীলের কথাই কোনো ভয় পায় না। সে তৎক্ষণাৎ সঙ্গীতা ম্যাডামকে গিয়ে সব ঘটনা জানিয়ে দেয়। কি, নীল আর ওর বাবা এরকম জঘন্য কাজ করেছে আর সীতাও ওর সঙ্গে যুক্ত ছিল? আমি এক্ষুনি ওদেরকে ডেকে পাঠাবো আর এমন শাস্তি দেব যাতে ওরা এরকম জঘন্য কাজ করার কথা আর চিন্তাও করতে না পারে। সঙ্গীতা ম্যাডাম সীতা, নীল ও চন্দন বাবুকে ডেকে পাঠায় এবং তাদের ভীষণ পরিমাণে অপমান করে। সীতা, তোমার কাছে বিরিয়ানি খাওয়া এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠলো যে তুমি এমন অপরাধ করলে? আমি তোমাকে আর চাকরিতে রাখতে পারবো না, এক্ষুনি বেরিয়ে যাও আমার স্কুল থেকে, আর নীলকেও আমি বের করে দেব। আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম, আমার খুব ভুল হয়ে গেছে। আমি আর কখনো এমন করব না, আর জীবনেও বিরিয়ানি খাবো না। খুব ভুল হয়ে গেছে আমার। ম্যাডাম, দয়া করে আমার ছেলেকে স্কুল থেকে বার করবেন না। এই খবর জানাজানি হলে আমরা আর ওকে কোনো স্কুলে ভর্তি করতে পারবো না। আমি আপনাকে কথা দিচ্ছি, নীল মন দিয়ে পড়াশোনা করবে, আর আমি এমন অপরাধ করব না। আপনি চাইলে আমায় পুলিশে দিন, কিন্তু আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করবেন না ম্যাডাম। না, আমি চাই না এই ব্যাপারে পুলিশ কিছু জানুক। আমাদের স্কুলের রেপুটেশন কিছু থাকবে না। এইবারের মতো আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, এমন অপরাধ যেন আর কখনো না হয়। তারপর থেকে সীতা আর কখনোই বিরিয়ানি খায় না। নীলও ভালো করে পড়াশোনা শুরু করে দেয়। এভাবেই এক বিরিয়ানি প্রেমী স্কুল টিচার স্বাভাবিক জীবনযাপন শুরু করে।